একটি দুঃখজনক মেসেজ দেওয়ার জন্য আপনাদের নিকট হাজির হয়েছি। আমি এই বয়সেও আমার বাবার হাতে মার খেয়েছি এবং এমনকি আমার রক্ত বের করে দিয়েছিল। তো বিষয়টা আমি জানি না আপনারা কেমন দৃষ্টিতে দেখবেন। এই বয়সের ছেলেরা মা বাবার হাতে খুব কমই মার খায়, এমনকি আমাকে বাড়ি থেকে চলেও যেতে বলছে। কেন মারলো আর কেন চলে যেতে বলছে, এই কথাটা কি এই বাংলাদেশের কোনো ছেলে আমার মতো করে প্রকাশ করতে পারবে কি না আমি জানি না। তবে আমি সেই সত্যটা একটু শেয়ার করব। অনেক দিন হয়ে গিয়েছে। আসলে বলার কারণ হচ্ছে এরকম অনেক ছেলের সাথে হচ্ছে, অনেক পরিবারেই। অনেকে বলতে পারে না, বলতে চেয়েও মান সম্মানের ভয়ে, লজ্জার কারণে, যে বাবার হাতে এখনও এই বয়সে মায়ের খায়, ছেলেটা হয়তো ভালো না, তার বাবা হয়তো ভালো না, এরকমভাবে, যার কারণে বলতে চায় না। কিন্তু আমি আজকে প্রকাশ করে দিচ্ছি। এই যে আমাদের বাড়িটা যে দেখতে পাচ্ছেন, আমার একটা বড় ভাইয়ের মেয়ে আছে, 11-12 বছর বয়স। স্কুলে যায়, কোনো কাজ কিছুই করে না। তো 11-12 বছর হয়ে গেলে কিছুদিন পরে অবশ্যই ওর বিয়ে দিতে হবে। এখনকার সময় জানেন যে মেয়েরা শ্বশুর বাড়ি গেলে কাজ করে না, জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, ডিভোর্স হয়ে যায়, দোষ দেয় শ্বশুর বাড়ির। তো ওরে আমি বলছি যে বাড়িটা ঠিকমতো কেউ ঝাড়ু দেয় না। ওর মাই তো মনে হয় মাসে একবারও ঝাড়ু দেয় না। এখানে কিন্তু ময়লা টলা তো খুব একটা পড়ে না, ওইখানে ঝাড়ু, ওইখানে ফ্রি। অলরেডি ওইখানে ফ্রি পড়ে আছে, ওই যে একটু ঘুরে ঘুরে দেখা। যাই হোক, আমি এই দৃশ্যটা একটু দেখাচ্ছি। ফ্রির কোনো ডাজ নট ম্যাটার, এদিকে তো ফ্রি কোনো বিষয় না। কিন্তু এই দিক দিয়ে ঝাড়ু, ছালা কিংবা যেরকম ইটি উইরা রয়েছে, চাইলে ঝাড়ু দিলে ফালে দিলে দিতে পারতো। অনেকবার বলছি যে এগুলা শিখ। তোর আগের মাথায় আমি বলছি যে তোর তো 10টা বিয়ে হলো, তুই সংসার করতে পারবি না। তো ওরে আমি এই কথাটা বলার পর ওর মা, আমার আব্বা আরও একজোট হয়েছে। আমি আর জানি না, হয়তো আমি অজু করার জন্য গোসলখানার ওইখানে গেছি, নামাজ পড়বে এরকম মুহূর্তে এইখানে চেন্নে বসে আছে। আমারে কইলো তুই বেতে থেকে জাগা, বেতে থেকে বাইরে যাবি গে। আমার আব্বাই কইতেছে। আমি বললাম আমি তোকে কী জন্য এই কথা বলতেছি, কেন? আর আমি বাড়ি তো ঠিকঠাক মতো থাকি না, কী হলো বুঝতেই পারলাম না। মানে আমার এটা বোধগম্য নয়। পরবর্তীতে কী করলো, আমি আবার নামাজ পড়তে মনে হয় চলে গেলাম। নামাজ পড়লাম নাকি শেষ হইলো আমার অতটা মনে নাই। তো ছোটো বিষয় থেকে অনেক বিরাট ঝগড়া হয়ে গেল। আমাকে বললো তুই আর এই কথা কইছিস কেন তেন। আমি তো বোবা হয়ে গেলাম গা, যে আমি তো খারাপ কোনো কিছুই বলি নাই। এত বড় বয়স, বড় হয়ে যাচ্ছে, ও কোনো কাজ টাজ কিছুই শিখতেছে না, আমি এই কথাটাও বলতে পারবো না। আজকে পর্যন্ত আমি ওদের কারোর সাথে কথা বলি না, ওই বড় ভাইয়ের মেয়ে ওদের ঘরের কারোর সাথেই না। তো এক পর্যায়ে এইখান থেকে আমি ওইখানে ছিলাম, যাইয়া আমার এইখানে যে ধরছিল, ধরার পরে দিয়ে জায়গাটা কেটে গেছে। কাটার পরে আর কি রক্ত বের হয়েছে। আমি দেখি না, যখন ভিজা লাগছে একটু জ্বললো, তখন ভাবলাম যে কাইটাই গেছে। পরে ওই যে জ্বালানার গ্লাসের সামনে যা দাঁড়াইলাম, দেখলাম কাইটে রক্ত পড়তেছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আপনারা একটু জানায়েন। প্রথম প্রশ্ন, এই বয়সে কি বাবার হাতে কখনো পিটুনি খেয়েছেন কিনা? দ্বিতীয় প্রশ্ন, আমাকে যে আমার গায়ে যে হাতটা তুলেছে, এতে পরে ভালোই লাগছে, যাক মারছে, ওটা ব্যাপার না। আমার কিন্তু মেজাজ খুব মানে কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিলাম বলতে পারেন। কারণ হচ্ছে কি, একটা সাধারণ বিষয় নিয়ে এত বড় একটা ঝগড়া শুরু করে দিয়েছে, আমাকে বাড়িতেই রাখবে না, এই সেই কত কথা। কিন্তু আমি বললাম না কিছুই। আমার অনুপস্থিতিতে মানে এমনভাবে সকলের মন বিষিয়ে তুলছে, যেটা ভাষায় প্রকাশ করার বাইরে। প্রত্যেকটা ফ্যামিলিতে এ ধরনের ভাই ভাবি বাস্তি এরা থাকেই। বাবা মা এদের মধ্যে কেউ না কেউ থাকে, যারা কুন্দল পাকায়, যারা সংসারের সুখ শান্তি নষ্ট করে দেয়। আসলে কিছু কিছু ঘটনা, কিছু কিছু মুহূর্ত যেগুলো আমাদের সামনে অনাকাঙ্ক্ষিতভাবে চলে আসে, আমরা কেউই সেই বিষয়ের জন্য প্রস্তুত থাকি না। আমি দোকানপাট যাওয়াটাও বাদ দিয়ে দিয়েছি। ওই দিন মাগরিবের নামাজ পড়ে কেন জানি ওই সময়টুকুর জন্য গিয়েছিলাম। বাড়িতে আসার পরেই দেখি এই অবস্থা। এখন আপনারা বলেন, যে মেয়েকে 2 দিন পরে বিয়ে দিতে হবে, যে মেয়ে কোনো কাজকর্ম কোনো কিছু করে না, করতে পারে না, শিখতেছে না, সে এই বাড়ির থেকে পরের বাড়ি যা কী করবে? এখন বাড়িতে একটা অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, এর প্রতিবাদ আমি করতে পারবো না। মানে আমি অপরাধী, আমি দোষী, আমি ভিকটিম। আমি জানি বাংলাদেশের অনেক ছেলে, অনেক বোন, অনেক মা, অনেক ভাইরাই আছেন আমার মতো, যারা পরিবারে অবহেলিত হচ্ছেন, কথা শুনছেন, কোনো অন্যায় দেখলে সহ্য করতে পারেন না, প্রতিবাদ করতে গেলে আপনি ওই পরিবারে খারাপ ছেলে, খারাপ মেয়ে, খারাপ মা, খারাপ বোন, খারাপ সদস্য। এই জন্য একটি কথাই বলবো, যে অনেক সময় চুপ থাকতে হয়। কে কী করলো
কিভাবে চললো সেটার উত্তর দিতে নেই, সময়ের জন্য অপেক্ষা করতে হয়, সময় জবাব দিয়ে দেবে। এই জন্য আমিও নিয়ত করেছি আর কোনো দিন কথা বলবো না। অনেক দিন হয়ে গিয়েছে কারোর সাথে ওরকম করে এখন আর কথা হয় না বাড়ির। অনেক কষ্ট নিয়ে চলতেছে। এক পর্যায়ে এমন একটা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে যে ল্যাঙ্গুয়েজের কারণে আমি একদম অসহায় হয়ে গিয়েছি। আসলে এই ল্যাঙ্গুয়েজটা, এই বিষয়টা আমি আপনাদের পরবর্তী সময়ে উপহার দেব। আর যখনই আমি শুইতে যাই, ঘুমাইতে যাই, অনেক সময় আমার মনে পড়ে যে আমি কোনো ভুল করলাম না, অপরাধ করলাম না, আমার গায়ে হাত তুললো। গায়ে হাত তুললে কোনো সমস্যা না, যদি ভুল করতাম, দুষ্টুটি থাকতো, কিছু থাকতো, তাহলে আমাকে মারলে, হাত তুললে আমি একটা মানে মনের সান্ত্বনা দিতে পারতাম। আমি তো কিছুই করি নাই, কিছুই বলি নাই। তবে আমার রাগটা একটু বেশি। যার রাগ বেশি কিন্তু অ্যাক্সিডেন্টলি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাগের কারণে অনেক কিছুই হয়। তারপরে যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন কিন্তু সে সত্যটা স্বীকার করে যে অভিমানের রাগে, দোষ ত্রুটি কিংবা কোনো কারণে এই ঘটনাটা ঘটছে। ছোট ঘটনা থেকে বড় ঘটনার জন্ম নেয়। এই জন্যই বলবো, যদি বাড়িতে এ ধরনের ঘটনা ঘটে থাকে আপনারা সবাই চুপ থাকার চেষ্টা করবেন, কখনো তর্ক করবেন না, তর্কে জড়াবেন না। তাহলে আমার মতো এ ধরনের দুর্ঘটনা ঘটে যাবে এবং এই ছোট্ট ঘটনা থেকে বড় ঘটনার জন্ম নেবে। আর এই বিষয়টা জানানোর জন্যই, বোঝানোর জন্যই আজকে আমি আপনাদের সামনে এসেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার ভালো হোক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।